Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel English Learning, in short ENG Learning. আজকে আমরা কথা না বাড়িয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় যাব। যারা BCS প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ইতোমধ্যে অথবা যারা দু একবার BCS প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, দিয়ে রিটেনের জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য, অথবা যারা অ্যাডভান্সড BCS রিটেনের জন্য অ্যাডভান্সড প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব কাজে দেবে ইনশাআল্লাহ, আশা করি। আজকে আমরা BCS রিটেন এক্সামের জন্য ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে নম্বর বরাদ্দ থাকে 200, অর্থাৎ 200 নম্বর বরাদ্দ থাকে। সো 200 নম্বরের জন্য আমরা আসলে কোন কোন বিষয়গুলো আলোচনা করব বা কিভাবে আলোচনা করব সেগুলোই আমরা আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো 200 মার্কসের জন্য আমরা দুইটা পেপার এখানে পেয়ে থাকি, পেপার 1, পেপার 2। পেপার 1-এ থাকে 100 মার্কস অ্যান্ড পেপার 2-তে থাকে 100 মার্কস। এই হচ্ছে মোট 200 মার্কস। তো এখন আমরা এর মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা আমরা বুঝে নেব। পেপার 1-এ প্রথমত থাকে একটা কম্প্রিহেনশনে 30 মার্কস থাকে। কম্প্রিহেনশন বলতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, বলতে গেলে লং প্যাসেজ। এই প্যাসেজের অধীনে কিছু প্রশ্ন করা হয়। তবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ পরীক্ষাগুলোতেই শর্ট কোশ্চেন্স এসেছিল 10টা, প্রত্যেকটা প্রশ্নের নম্বর ছিল 3 10 30 নম্বর ছিল, এরকম করে আর কি। তবে আপনাকে যখন আপনি কম্প্রিহেনশনের উপর প্রিপারেশন নেবেন, আপনাকে মনে রাখতে হবে একটা কম্প্রিহেনশনের উপর শুধু শর্ট কোশ্চেন্সে না, আরও অনেক ধরনের আইটেমের প্রশ্ন থাকতে পারে। MCQ থাকতে পারে, ফ্লো চার্ট থাকতে পারে, রাইটিং ট্রু ফলস থাকতে পারে। অর্থাৎ একটা কম্প্রিহেনশন থেকে যত রকমের প্রশ্ন করা সম্ভব সকল রকমের প্রশ্নই পিএসসি করতে পারে। পিএসসি কিন্তু বলে নাই যে আমরা কম্প্রিহেনশন থেকে কোন কোন প্রশ্নগুলো দিব, তারা শুধু বলেছে একটা কম্প্রিহেনশন থাকবে, সেখানে 30 মার্কস থাকবে। সো আপনি যখন একটা কম্প্রিহেনশন অনুশীলন করতে যাবেন, সেখানে আপনাকে শর্ট কোশ্চেন্স অনুসরণ করতে হবে, সেখানে আপনাকে ট্রু ফলস অনুসরণ করতে হবে, সেখানে আপনাকে MCQ বা আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন অনুসরণ করতে হবে, ফ্লো চার্ট অনুসরণ করতে হবে। এভাবে কম্প্রিহেনশনের উপর আপনাকে প্রস্তুতি নিতে হবে। সো এইভাবে এই মিলিয়ে আর কি কম্প্রিহেনশনে 30 নম্বর থাকে। তবে বিগত বছরের প্রশ্ন থেকে আশা করা যায় নর্মালি কম্প্রিহেনশন থেকে যেটা হয় 10টা ছোট প্রশ্ন দেওয়া থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের নম্বর থেকে 3 গুণন 10, এ হচ্ছে 30 বা 30 মার্কস। আচ্ছা, আমরা কিভাবে প্রিপারেশন নিব সেটা একটু পরে আসতেছে। আগে আমরা দেখে নিই কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবার সামারি রাইটিং। ওই কম্প্রিহেনশনটা ভালো করে পড়ার পর, বোঝার পর আপনি কম্প্রিহেনশন সম্পর্কে কতটুকু আইডিয়া পেলেন তার উপর আপনাকে নিজের ভাষায় উইথিন 100 ওয়ার্ডস 100 শব্দের মধ্যে একটা সামারি লিখতে হবে। অর্থাৎ সামারি লেখার কৌশলটা হচ্ছে কি বা কিভাবে লিখবো সেটা আমরা একটু পরে আসবো। আগে আমরা বুঝি সামারি রাইটিংয়ে 20 মার্কস থাকে, যেটা 100 শব্দের মধ্যে লিখতে হয়। প্যাসেজটার উপর ভিত্তি করে সামারি লিখতে হবে। এবার আসেন লেটার টু এডিটর। ওই প্যাসেজের উপর ভিত্তি করে কোনো একটা টপিককে কেন্দ্র করে সম্পাদকের বরাবর চিঠি লিখতে বলা হবে, যেটা পত্রিকায় প্রকাশ হবে। সেই লেটার টু এডিটরে থাকবে 20 মার্কস। এরপরে থাকবে গ্রামার বেসড অন কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনের উপর ভিত্তি করে গ্রামার থাকবে 30 নম্বরের। অর্থাৎ কম্প্রিহেনশনের উপর ভিত্তি মানে হচ্ছে কম্প্রিহেনশনে দেওয়া ওয়ার্ড, সেন্টেন্স এগুলো ব্যবহার করেই গ্রামারের প্রশ্ন করা হবে, সেখানে থাকবে 30 নম্বর। কিন্তু গ্রামারে কোন কোন টপিকগুলো থাকবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত না বা আগে থেকে বলে দেওয়া নেই। তবে বিগত বছরের প্রশ্ন থেকে আমরা যেটা অনুমান করতে পারি যে গ্রামারে 30 নম্বরের প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে যে টপিকগুলোর উপর প্রস্তুতি নিতে হবে সেগুলো হচ্ছে জয়নিং সেন্টেন্স। বুঝতেই পারছেন, 2টা বাক্য দেওয়া থাকবে অথবা 3টা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে কনজাংশন দ্বারা বা বিভিন্নভাবে যুক্ত করে এই 2টা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করতে হবে। দিস ইজ কল্ড জয়নিং সেন্টেন্স বা কম্বাইনিং সেন্টেন্স অথবা কম্বাইনেশন অফ সেন্টেন্স। থাকতে পারে চেঞ্জিং পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া থাকবে নাউনকে করতে বলবে অ্যাডজেক্টিভ, বা দেওয়া থাকবে অ্যাডজেক্টিভকে করতে বলবে নাউন, অর্থাৎ ওয়ার্ডের পরিবর্তন যাকে বলা হয় চেঞ্জিং পার্টস অফ স্পিচ। থাকতে পারে ওয়ার্ড বা ফ্রেজ বা ইডিয়ম মিনিং, অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে বা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেওয়া থাকবে, সেগুলোর মিনিং লিখতে হবে, সেটা বাংলায় না, অবশ্যই ইংলিশে। এমনকি সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনাকে কিন্তু সেন্টেন্সও মেক করতে বলা হতে পারে। সো ওয়ার্ড, ফ্রেজ, ইডিয়ম, মিনিং থাকতে পারে সায়োনিয়ামস, অ্যান্টোনিয়ামস, ওয়ার্ড দিয়ে সায়োনিয়ামস, অ্যান্টোনিয়ামস থাকতে পারে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। একটা 3 লাইনের বা 4 লাইনের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদে যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার হওয়ার কথা ছিল সেখানে দেখবেন স্মল লেটার ব্যবহার হয়ে গেছে, যেখানে ফুল স্টপ ব্যবহার হওয়ার কথা সেখানে ব্যবহার হয়ে গেছে কমা চিহ্ন অথবা কোনো চিহ্নই নেই। আপনার কাজ হবে ওই 3 লাইন রিরাইট, নতুন করে লিখতে হবে এবং সেখানে ক্যাপিটাল লেটারের ব্যবহার করতে হবে, সঠিক পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে। দ্যাট ইজ কল্ড ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এরপর থাকতে পারে সেন্টেন্স কারেকশন।
5টা সেন্টেন্স দেওয়া থাকবে ভুল, সেই ভুল 5টা সেন্টেন্সকে আপনাকে সঠিক করে লিখতে হবে। সো আমরা যদি গ্রামারে 30 নম্বরের প্রিপারেশন নিতে চাই তাহলে আমাদেরকে গ্রামারে এই টপিকগুলোর উপর একটা পূর্ণ আইডিয়া নিতে হবে। কিভাবে নিব সেটা একটু পরে আসতেছি। সো ভিউয়ার্স, এখানে গ্রামারে 30 মার্কস, লেটার টু এডিটরে 20 মার্কস, সামার রেটিংয়ে 20 এবং কম্পিটিশনে 30 ইকুয়াল হচ্ছে মোট 100 মার্কস। এটা হচ্ছে পেপার 1। একই দিনে কিন্তু পরীক্ষা হবে। হ্যাঁ, আচ্ছা, একই প্রশ্নই দুইটা পার্ট আর কি। এবার আসেন পেপার 2, সেখানেও 100 মার্কস। তো পেপার 2তে কী কী থাকবে? 3টা আইটেমের প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে ট্রান্সলেশন, ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ একটা ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই ইংরেজি অনুচ্ছেদটাকে বাংলায় রূপান্তর করতে হবে, সেখানে থাকবে 25 মার্কস। আর একটা ট্রান্সলেশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ, যদিও বা এটাকে আমরা রিট্রান্সলেশন বলি, কিন্তু এখানে রিট্রান্সলেশন বলার কোনো মানে নেই। রিট্রান্সলেশন বলতে হবে এমন কোনো কথা নেই। তাহলে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে, সেখানে 25 মার্ক, আর থাকবে বাংলা থেকে ইংরেজি, সেখানে 25 মার্কস। এবার আসেন এসে রাইটিং। এসে রাইটিং দেওয়া থাকবে, সেই একটা এসে লিখতে হবে, সেই এসে থাকবে 50 মার্ক। এসেটা 1000 ওয়ার্ডস, উইথিন 1000 ওয়ার্ডস, মানে 1000 শব্দের মধ্যে এসে লিখতে হবে। তাহলে 50 আর এদিকে হচ্ছে 50, মোট হচ্ছে 100 নম্বর। সো ভিউয়ার্স, আমরা জানলাম যে 200 মার্কসের ডিস্ট্রিবিউশনটা আসলে কীভাবে নম্বর বন্টন হবে। এখন আমরা আসল কথায় যাই, কীভাবে প্রিপারেশনটা নিব বা কোথায় থেকে প্রিপারেশন নিব বা কেমন করে পড়বো সেটা দেখা যাক। প্রথমে আমরা আসি কম্প্রিহেনশন 30 মার্কসের জন্য কীভাবে প্রিপারেশন নেব। অধিকাংশ স্টুডেন্ট যে কাজটা করে, তারা কম্প্রিহেনশনের উপর প্রস্তুতি নেয় না বললেই চলে। তারা মনে করে কম্প্রিহেনশন তো পরীক্ষা আনকমন হবে, তাহলে আমি যখন আসবে পরীক্ষায় ফেস করব তখন আমি নিজের মতো করে পড়ে লিখে দেবো। এটা হচ্ছে ভুল ধারণা। আপনি যদি রিডিং হ্যাবিট না বাড়ান তাহলে হবে না। সে ফর এক্সাম্পল, ধরেন আপনি ডেইলি নিউজ পেপার হিসেবে ইংলিশ নিউজ পেপার পড়তে অভ্যস্ত না। এখন যদি আপনাকে হঠাৎ করে একদিন ইংলিশ নিউজ পেপার বা ডেইলি স্টার দিয়ে বলা হয় এটা পড়ুন, তাহলে কিন্তু আপনি ভালো করে এটা পড়ে তৃপ্তি পাবেন না। কিন্তু যদি আপনি টানা 2 মাস, 3 মাস বা 4 মাস বা 6 মাস ডেইলি স্টার বা যে কোনো ইংরেজি পত্রিকা পড়তে থাকেন, অভ্যস্ত হয়ে যান, তখন কিন্তু ইংরেজি পত্রিকা পড়তে গিয়ে আপনার হোঁচট খেতে হবে না, বা আপনি কোনো একটা ওয়ার্ডের নির্দিষ্ট মিনিং না বুঝলেও তার আশেপাশের ওয়ার্ডগুলোর মিনিং বোঝার কারণে কিন্তু আপনি পুরো সেন্টেন্সের মিনিং বুঝে যাবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কম্প্রিহেনশনের স্কিল ভালো করার জন্য আপনাকে রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কোথা থেকে রিডিং হ্যাবিট বাড়াবো? এর উত্তর হচ্ছে দুইটা। আপনি দুইটা অপশন কাজে লাগাতে পারেন, 2টা বা 3টা অপশন। একটা হচ্ছে আপনাকে ইংলিশ নিউজ পেপার প্রতিদিন পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার। এখন কথা হচ্ছে, এটা তো কমন সাজেশন, সবাই বলে, বড় ভাইয়েরা বলে যে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, কিন্তু আমি ইংলিশ নিউজ পেপার পড়তে গিয়ে তো আমার চোখ দিয়ে পানি পড়ে আসে, আমি বুঝি না। এটা একটা কমন বিষয় সবার জন্য, অনেকের জন্য আর কি। সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব, বাজারে একটা বই পাওয়া যায়, নাম হচ্ছে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার। এটা সম্ভবত প্রফেসরস পাবলিকেশনের বই, 170 বা 80 টাকা বইটার দাম নেবে। আপনি এই বইটা বাসায় নিয়ে এসে, কিনে নিয়ে এসে, বইটার আগাগোড়া, অল্প একটু বই, ছোট বই আর কি, আপনি এই বইটার আগাগোড়া, বইয়ের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের মিনিং সহ বইটার আগাগোড়া মোটামুটি পড়বেন। আপনার সময় লাগবে 15 থেকে 20 দিন। এই বইটা যখন আপনার পুরোপুরি ভালো অধ্যয়ন হয়ে যাবে, তখন আপনি যে কাজটা করবেন, তখন আপনি বাজার থেকে নিউজ পেপার কিনবেন, নিউজ পেপার কেনা শুরু করে দেবেন। তো আপনি নিউজ পেপার কিনলেই যে প্রথম দিনে ভালো করে মিনিং বুঝবেন, ব্যাপারটা কিন্তু তেমন না। আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। দেখা গেল যে প্রথম 7 দিন এমন হবে যে আপনি একটা বাক্যের 12টা ওয়ার্ড আছে, আপনি 12টা ওয়ার্ডের 4টা ওয়ার্ড বুঝতেছেন না, 8টাই বুঝতেছেন না মিনিং, কি ওই 4টা থেকে আপনি 8টা অনুমান করে ফেলতে পারবেন। এভাবে আর কি আপনাকে রিডিং হ্যাবিট বাড়াতে হবে। আরটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইংলিশ টেক্সট বুকটা আছে, ফার্স্ট পেপার, সেখানকার প্যাসেজগুলো আপনি অনুশীলন করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি বাজারে আইএলটিএসের জন্য দেখবেন কিছু বই আছে যেগুলো রিডিং পার্টটা আর কি, সেখানে দেখবেন অনেক কঠিন কঠিন বা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিন্তু প্যাসেজ দেওয়া আছে। সেখানে শর্ট কোশ্চেন্স আছে, তারপর সামারি রিডিংও লিখতে বলা হয়, সেখানে ট্রু ফলসও আছে, আপনি সেগুলো অনুসরণ করতে পারেন। এভাবে আপনি রিডিং হ্যাবিট বাড়ানোর মধ্য দিয়ে কম্প্রিহেনশনও ভালো করবেন। এটা হচ্ছে মূল বিষয়। কেউ যদি আপনাকে বলে যে আমার কাছে কম্প্রিহেনশনের শর্টকাট মেথড আছে, এটা দিয়ে সব হবে, এটা হচ্ছে ভুয়া কথা ভাই। হ্যাঁ, এইসব শর্টকাট মেথড দিয়ে কখনো বিসিএস ক্যাডার অফিসার হওয়া যায় না। শর্টকাট মেথড দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, আপনাকে ইলেবোরেটলি জানতেই হবে, এর কোনো বিকল্প নাই। সো আমি যে 3টা ওয়ে বললাম, আপনি 3টা ওয়ে কাজে লাগাতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, তবে এখানে কিছু বিষয় আছে, যেমন কম্প্রিহেনশনে যে শর্ট কোশ্চেন্সগুলো থাকে, একটা করে প্রশ্নে 3 নম্বর থাকে। এখন 3 নম্বর পাওয়ার জন্য কতটুকু প্রশ্ন আমাকে লিখতে হবে, একটা প্রশ্নের উত্তর কতটুকু হতে হবে, সেটা নিয়ে অনেকের কথা থাকে। এটার কারণ হিসেবে আমি যেটা বলি, একটা প্রশ্নে যা চাওয়া হয়েছে আপনি সেটাই লিখবেন, তবে একটু সাজিয়ে গুছিয়ে লিখবেন। সে ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় যে গ্লোবালাইজেশন বলতে কি বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবালাইজেশন,
তো আপনি এখন গ্লোবালাইজেশনের ডেফিনেশন এক কথায় লিখে না দিয়ে আগে পিছে কিছু কথা যুক্ত করে দেন, তাহলে একটা স্ট্যান্ডার্ড উত্তর হয়ে যায়। সেক্ষেত্রে 3 নম্বর দিতে কিন্তু পরীক্ষকের হাত কাঁপবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার প্রশ্নের উত্তর যা তাই আপনি দিবেন, তবে তার শুরুটা শেষটা একটু আকর্ষণীয় করার চেষ্টা করবেন। দ্যাট মিনস আমি বলতেছি ভূমিকা উপসংহারের কথা, তবে এখানে ভূমিকা উপসংহারের মতো করে কোড দিয়ে লিখতে হবে না। জাস্ট শুরুতে 1 লাইন, শেষে 1 লাইন, মাঝখানে সঠিক উত্তরটুকু দিয়ে আপনি মডিফাই করে যদি লিখতে পারেন তাহলে ভালো হয়। ধরেন একটা প্রশ্ন আপনাকে বলা হলো কোনো কিছুর 5টা কারণ লিখতে, তো আপনি কিছু কারণ লিখতে বললো, তো কারণগুলো আপনি নিচে মার্ক করে করে দেন, হ্যাঁ, পয়েন্ট করে করে দেন, দেখতে সুন্দর লাগে, সেক্ষেত্রে নম্বর দেওয়ার কিন্তু একটা জায়গা সৃষ্টি হয়। তো আমি আমার একটা ভিডিও ক্লাস নিব কিভাবে দ্য আর্ট অফ রাইটিং বা আনসারিং শর্ট কোশ্চেন্স, ছোট প্রশ্নের উত্তর লেখার যেটা কৌশল, তার উপর আমি একটা নির্দিষ্ট ক্লাসই নিব। তো ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করলে সে বিষয়ে একদম হাতে কলমে আশা করি আপনারা জানবেন। আচ্ছা, এবার আসেন সামারি রাইটিংয়ের ক্ষেত্রে 20 মার্কস। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হয় সামারির আমরা টাইটেল দিব নাকি দিব না, টাইটেল দিব নাকি দিব না। এখানে আসলে সামারি রাইটিংয়ে টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বা কোনো মানে নেই। তবে হ্যাঁ, একথাও সত্য, যদি সামারির একান্ত কেউ টাইটেল দিয়ে ফেলে তাকে মারাত্মক ভুল বলা যাবে না। তবে এখানে সামারি টাইটেল বা শিরোনাম না দেওয়াই ভালো হবে। সেক্ষেত্রে কি করতে হয়, আপনার পুরো প্যাসেজটা পড়ে আপনার যেটা অবজারভেশন হলো সেটাকে নিজের ভাষায় সামারিতে লিখতে হয়। অর্থাৎ আমরা ছোটোবেলায় যে কাজটা করতাম 9, 10 বা 8, 9 পড়তে গিয়ে সামারি লেখার ক্ষেত্রে আমরা প্যাসেজের প্রথম লাইনটা আগে দিতাম, তারপর মাঝের 2 লাইন দিতাম, তারপর শেষের 2 লাইন দিতাম। এই কাজটা কিন্তু এখানে করা যাবে না। সামারির ক্ষেত্রে আপনার পুরো প্যাসেজ থেকে আপনি যা বুঝলেন থিমটা আপনার একান্তই নিজের হবে। অর্থাৎ বক্তব্যটা আপনার, সেন্টেন্স মেকিং প্যাটার্নটা, ওয়ার্ডগুলো আপনার হবে। তবে আপনি প্যাসেজ থেকে ওয়ার্ড কপি করতে পারেন, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা কপি করা যাবে না। আপনি তো প্যাসেজের বাইরে কিছু লিখতে পারবেন না, প্যাসেজের থিমে লিখতে হবে, তবে নিজের মতো করে। আপনি প্যাসেজের কোনো সেন্টেন্স স্ট্রাকচার হুবহু কপি করতে পারবেন না, এটা আপনাকে নিজের স্ট্রাকচারে বানাতে হবে। এক্ষেত্রে একটা চালাকি করা যায় কি, যে আপনি প্যাসেজ থেকে ধরেন একটা লাইন নেবেন, সেন্টেন্স নেবেন, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তো আপনি সামারি লেখার সময় সেই কমপ্লেক্সটাকে সিম্পলে লিখেন, বা আছে কম্পাউন্ডে আপনি সিম্পল করে লিখেন, বা আছে সিম্পলে আপনি কমপ্লেক্স করে লিখেন, যেন এক্সামিনার বুঝতে পারে যে না আপনি কপি করেননি, আপনার সেন্টেন্স স্ট্রাকচার পাওয়ার আছে। এভাবে আপনারা সামারি রাইটিংয়ে অল্প কথায় পুরো প্যাসেজটাকে ফুটিয়ে তুলতে পারলেই 15 নম্বর পাওয়ার আশা করতে পারেন। এবার আসি আমার লেটার টু এডিটর। ভিউয়ার্স, লেটার টু এডিটরের ক্ষেত্রে সবাই যে ভুল কাজটা করে, আপনারা জানেন লেটার টু এডিটরে কিন্তু 2টা পার্ট থাকে। কেমন? 2টা পার্টের একটা পার্ট হচ্ছে আমার মূল চিঠিটা যেটা পত্রিকায় প্রকাশ হবে, সেটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এই চিঠিটা যে সম্পাদক প্রকাশ করবেন সেই সম্পাদকের বরাবর একটা আবেদনের মতো আর কি। তো এই আবেদনটার কিন্তু একটা সঠিক ফরম্যাট থাকে, একটা অফিসিয়াল ফরম্যাট থাকে। এই অফিসিয়াল ফরম্যাটটা না জানার কারণে অধিকাংশরাই কিন্তু লেটার টু এডিটর ভালো লেখার পরও ভালো নম্বর পায় না। সো আমি আমার একটা ভিডিও ক্লাসই নিব, দ্য আর্ট অফ রাইটিং লেটার টু এডিটর। লেটার টু এডিটরের যে একটা কৌশল আছে, যে একটা টেকনিক আছে বা একটা সঠিক ফরম্যাট, এটা নিয়ে আপনাকে একটা ক্লাস করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন এখন মুখে বললে আমি বুঝে যাবো, জি না, ব্যাপারটা তো সহজ না। প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে যে একটা শিরোনাম কতটুকু আকর্ষণীয় হতে হবে, বা আমি মূল লেটারে কতগুলো ওয়ার্ড লিখতে পারবো, ফিনিশিংটা কিভাবে দিব, স্টার্টিংটা কিভাবে করব, এটা নিয়ে আমি আলোচনা করব। ওই যে কথা বললাম, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এখন চ্যানেলে। সাবস্ক্রাইবার যখন আপনি হয়ে যাবেন তখন নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে একটা নতুন ভিডিও আমি আপলোড করেছি কিসের উপর, তখন আপনি দেখতে পাবেন। ঠিক আছে, একদিনও তো সব কিছু সম্ভব না, আপনাকে ধীরে ধীরে প্রসেসে যেতে হবে। সো আমি যেটা বুঝাচ্ছি যে লেটার টু এডিটরের যদি অফিসিয়াল ফরম্যাটটা আপনি ঠিকঠাক লিখতে পারেন, তাহলে অনায়াসে এখানে 20 মার্কসের মধ্যে 15, 16, 17, 18ও আশা করা যায়। টাটকা নম্বরের জায়গা হচ্ছে এটা। এবার আসেন গ্রামার। গ্রামারে জয়নিং সেন্টেন্স, চেঞ্জিং পার্টস অফ স্পিচ, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস নিয়ে, সেন্টেন্স কারেকশন নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। এবার আসেন পেপার 2 100 মার্কসের ট্রান্সলেশন। ট্রান্সলেশনের ক্ষেত্রে ইংলিশ টু বাংলা যেটা হয় সেটা হচ্ছে আপনার রিডিং হ্যাবিটের উপর নির্ভর করে। ওই যে বললাম, আপনি যখন কম্প্রিহেনশন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে রিডিং হ্যাবিট বাড়াবেন, ওই রিডিং হ্যাবিটের কারণে আপনি ইংলিশ থেকে বাংলা অনুবাদ সহজে করতে পারবেন। আর এটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ। বাংলা থেকে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা হাজার হাজার শত শত রুলস পড়ি। এত রুলস আসলে মাথায় থাকে না ভাই। আমি আপনাদেরকে শেখাবো কীভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয় উইদাউট রুলস। উইদাউট রুলস মানে হচ্ছে কিছু বেসিক রুল তো থাকবেই, একটা ন্যাচারাল প্রসেসে যেভাবে আমরা আমাদের মাতৃভাষা শিখি সেই ওয়েতে আমি শেখাবো ইনশাল্লাহ। বাংলা টু ইংলিশের অনুবাদের ক্ষেত্রে যেটা আপনাদের জন্য ঝামেলা হয় সেটা হলো, সবাই মোটামুটি নিয়ম জানে, ওয়ার্ডের মিনিংও জানে, কিন্তু একটা বাক্য যখন অনেক বড় হয়ে যায়
এই বিশাল বড় বাক্যটার কোন অংশটার অনুবাদ আমি আগে করব, কোন অংশের অনুবাদ পরে করব, তারপরে কোন অংশ নিয়ে আসবো, এই যে সেন্টেন্সের যে ডিভিশনটা, ভাগটা, এই ভাগটা করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই, যার কারণে বাংলা থেকে ইংরেজি অনুবাদটা আমাদের কাছে কঠিন মনে হয়। আমি ঠিক বলছি কিনা বলেন? আচ্ছা, তো আমি আপনাদেরকে শেখাবো যে একটা সেন্টেন্সকে কীভাবে ডিভাইড করতে হবে। সেন্টেন্সের ডিভিশনটা যখন আপনি বুঝবেন তখন কিন্তু বাংলা থেকে ইংরেজি অনুবাদটা আপনি ইনশাল্লাহ ভালো বুঝে যাবেন। তো সেই ক্লাসের জন্য অপেক্ষা করুন। এবার আসেন এসের ক্ষেত্রে আমি যে কাজটা করি, আমি 35 BCS থেকে আমি প্রত্যেকবারই এসের উপর আমি একটা সাজেশন দিয়েছিলাম, বড় জোর 5টা-6টা করে এসে দিয়েছি আমি। এবং আমি জানি না আমার কপাল ভালো নাকি আমার অভিজ্ঞতা ভালো নাকি আমার হচ্ছে কৌশল ভালো, আমি জানি না। তবে ইনশাল্লাহ 35 BCS থেকে শুরু করে এখন পর্যন্ত আমি 38 BCS পর্যন্ত আমি যতগুলো করে রিটেনের জন্য এসে প্রশ্ন দিয়েছি সবগুলো কিন্তু এসে কমন পড়েছে। এই যে গত BCSও লিখিত পরীক্ষাও কিন্তু আমি অ্যাচিভমেন্টের বিভিন্ন ব্রাঞ্চে মাত্র 4টা থেকে 5টা এসে পড়িয়েছিলাম এবং তার মধ্যে একটা এসে তারা কমন পেয়েছে। তো আমি যে কাজটা করব, যদি আপনারা আমার চ্যানেলের সাথেই যুক্ত থাকেন, এটা কোনো আশার বাণী না, এটা বাস্তবতা, যদি আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকবার লিখিত পরীক্ষার আগে কোন এসেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি অবশ্যই একটা সাজেশন দিব। অবশ্যই সেটা পরীক্ষার আমি 1-1.5 মাস আগেই দিব যেন আপনারা প্রিপারেশন নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের আলোচনার মূল বিষয় ছিল কিভাবে BCS লিখিত পরীক্ষায় ইংরেজি বিষয়ের ভালো করা যায় বা কেমনে প্রিপারেশন নেওয়া যায়, কত নম্বর থাকে কোন টপিকে কোন পার্টে, এই বিষয় নিয়ে। জানি না আপনারা কতটুকু উপকৃত হলেন। আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে ইউটিউবের মাধ্যমে যতটুকু আপনাদেরকে বোঝানো যায় ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। তবে এটা তো অবশ্যই সত্য যে অফলাইন আর অনলাইন ক্লাসের মধ্যে তো একটা পার্থক্য আছেই। আমরা যখন কোচিংয়ে অফলাইনে ক্লাস নেই তখন হাতে কলমে সব কিছু বুঝাই, তখন একটা ইন্টারাকশন প্রসেস থাকে, স্টুডেন্টরা আমাদেরকে প্রশ্ন করতে পারে, আমরা উত্তর দিতে পারি। এখানে তো সেটা হয় না, যার কারণে তারপরও আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অনুমান করে আমি যতটুকু অনুমান করতে পেরেছি ততটুকু নিয়ে আমি আলোচনা করেছি। তারপরে যদি আপনাদের নতুন কোনো টপিকের উপর জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটার উপর ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বরাবরের মতো কথা একটাই, আমি যদি এত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিওর আয়োজন করতে পারি, আপনারা একটু কৃতজ্ঞ না থাকেন কোনো সমস্যা নেই, আপনি তো একটু বিনিময় করতে পারেন। আমি যে ক্লাসগুলো নিচ্ছি নিঃসন্দেহে এগুলোর কোনো বিনিময় হতে পারে না। আমি জানি আমার ক্লাসটা নিতে কত কষ্ট হয় বা এই ক্লাসটা কতটুকু মূল্য, ভ্যালু, এটা আপনিও বুঝবেন যদি আপনি এর ভ্যালুটা আসলে বুঝতে পারেন। তো আমি চাইবো আপনারা প্রত্যেকেই, যারা আজকে এই যে ভিউয়ার হিসেবে যারা দেখছেন, প্রত্যেকেই জন্যই কিন্তু আমার দেখবেন এই চ্যানেলের নিচে দেখবেন আপনি যেখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে একটা শেয়ার অপশন আছে। ওইখানে শেয়ারে গেলে আপনার ফেসবুক চলে আসবে, আপনি ফেসবুকে যদি এটা শেয়ার দিয়ে দেন, আমার মনে হয় না আপনি যদি এটা ফেসবুকে শেয়ার করেন তাহলে আপনার নামে কেউ মামলা করবে বা আপনার মোবাইলের অনেক MB ফুরাই যাবে বা আপনি মানুষের দ্বারা অপমানিত হবেন বা কেউ আপনাকে তিরস্কার করবে। আমার মনে হয় না এমনটা হবে। যদি আপনি সত্যি সত্যি উদার মন মানসিকতার হন, যদি আপনার মেন্টালিটি অনেক ভালো হয়, তাহলে আপনার জন্য এটা শেয়ার করা কোনো বিষয়ই না। হ্যাঁ, এটা সত্য, আপনি এটা শেয়ার করলে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আমার ভিউয়ার বাড়বে, হয়তো বা ইউটিউব থেকে আমার কিছু সুবিধা হবে ইত্যাদি। কিন্তু তার চেয়েও বড় সত্য হচ্ছে আমি আপনাদের জন্য যদি এত কষ্ট করতে পারি তাহলে আপনি একটু শেয়ার করতে পারবেন না কেন? এটাই হলো আমার প্রশ্ন, এটা আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি কেন পারবেন না? সো আমার বিশ্বাস আপনারা এই কাজটুকু করতে পারবেন, করতে থাকুন। আমিও আপনাদের জন্য যথেষ্ট পরিশ্রম করে ভিডিওগুলো সুন্দর করে তৈরি করব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।